গুড মর্নিং। আচ্ছা, আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ছিলাম। তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারের কিছুটা পড়েছিলাম এবং আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং পরের ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার কিছু দেখব। আজকের থিওরিটা শেষ হয়ে যাবে, ছোটো চ্যাপ্টার। দেখো, আমি হেডিং করে রেখেছি অলরেডি, কপার সালফেটের জলীয় এই তড়িৎ বিশ্লেষণ। মানে কপার সালফেটের দ্রবণ নেওয়া হবে, সেই কপার সালফেটের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পাঠানো হবে, অবশ্যই ভোল্টামিটার যন্ত্রে রেখে, এবং তার ফলে কপার সালফেটটা কীভাবে বিশ্লিষ্ট হবে এবং কি উৎপন্ন হবে আমরা সেটা দেখব। চলো কুইক দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে জানতে হবে কি কি নেওয়া হবে। কপার সালফেটের যে তড়িৎ বিশ্লেষণ যে করতে হবে, মানে তড়িৎ পাঠিয়ে ওকে তড়িৎ বিশ্লেষণ মানে বিশ্লিষ্ট করতে হবে, তো সেটা করতে গিয়ে আমাদের প্রয়োজন লঘু H2SO4। H2SO4 নাম কি? সালফিউরিক অ্যাসিড। আমি আগের দিন নাম জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন অ্যাসিড লবণের, তোমরা একজনই রিপ্লাই করেছে, বাকিরা কেউ রিপ্লাই করেনি। যাই হোক, আশা করি পারবে। তো লঘু H2SO4 বা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো কপার সালফেটে, এটা এর সংকেত। কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। তাহলে কি নেওয়া হয় না, লঘু H2SO4 মিশ্রিত যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করতে হবে সেই কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে এর মধ্য দিয়ে তড়িৎ পাঠানো হবে। কেমন তড়িৎ? অবশ্যই ডিসি তড়িৎ। পরবর্তী আমাদের পাত লাগে, দণ্ড লাগে। একটা হয় ক্যাথোড, একটা হয় মানে তড়িৎদ্বার লাগে, একটা হয় ক্যাথোড, একটা হয় অ্যানোড। না, কপার দণ্ডই নেওয়া হবে ক্যাথোড হিসাবে এবং অ্যানোড হিসাবে। তাহলে এই যে ভোল্টামিটার যন্ত্র নেওয়া হলো, ভোল্টামিটার একটা পাত্র, সেই পাত্রে দুটো তড়িৎদ্বার থাকবে, দুটোই হবে কপার দণ্ড। এটাও কপার দণ্ড, এটাও কপার দণ্ড, ঠিক আছে। এবং সেই তড়িৎ যে বিশ্লেষ্যটা যে দ্রবণটা থাকবে সেটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, তার সঙ্গে কি আছে? লঘু H2SO4 মেশানো আছে। আচ্ছা, এবার যেই এটা হলো, যেই তড়িৎ পাঠানো হবে, তড়িৎ পাঠানোর আগে দেখে নেব যে এরা তো আয়নে বিশ্লিষ্ট হবে, তো আয়নগুলো দেখে নেব। যেরকম CuSO4 এখানে অ্যাকোয়া লেখা আছে, মানে এটা জলীয় দ্রবণ বলে এখানে অ্যাকোয়া লেখা আছে। তো এই অ্যাকোয়া এটাকে ভেঙে কী হচ্ছে? Cu2+ এবং SO4 2-। অবশ্যই পুরোটা জলীয় দ্রবণ, এরা জলীয় দ্রবণের মধ্যেই অবস্থান করছে। যেহেতু CuSO4 জলীয় দ্রবণের মধ্যে অবস্থান করছে, তাহলে এরাও জলীয় দ্রবণের মধ্যে অবস্থান করছে, তাই এখানে অ্যাকোয়া লেখা হলো। এবার H2O, এখানে লিকুইড কেন লেখা হয়েছে? অনেকে অ্যাকোয়া লিকুইড বোঝে না। জলে কিছু গুললে সেটা হয় অ্যাকোয়া, জলে কিছু গুললে সেটা হয় অ্যাকোয়া। আর কোনো জিনিস মনে করো জলে গোলা নেই, সে নিজেই তরল, তখন সেটা হয় লিকুইড। যেমন জলকে কি জলে গোলা হয়েছে? জল তো নিজেই জল, তো জল তো নিজেই তরল, তাহলে এখানে হবে লিকুইড। কিন্তু জল ভেঙে এই যে H+ ও OH- এরা কি আছে? এরা এই যে জলীয় দ্রবণের মধ্যে বিরাজমান, তাই এখানে অ্যাকোয়া লেখা আছে, এখানে অ্যাকোয়া লেখা আছে, এখানে লিকুইড লিখবো না, ঠিক আছে। কিন্তু H2O নিজে লিকুইড। আশা করি লিকুইড ও অ্যাকোয়ার কনসেপ্টটা ক্লিয়ার আছে। তো এই ভেঙে যাচ্ছে। এবার দেখো পজিটিভ আয়ন্স কটা আছে? পজিটিভ আয়ন্স আছে, এই দুটো পজিটিভ আয়ন্স আছে আর দুটো নেগেটিভ আয়ন্স তৈরি হচ্ছে। এবার একটা সিরিজ আছে, তাকে বলা হয় ধাতুর সক্রিয়তা শ্রেণী। সেটা তো আমাদের ক্লাসে নেই, তোমাদের এই ক্লাস 10-এ নেই, তাহলে না হলে বলতাম। যাই হোক, শ্রেণীটা আলটিমেট মুখস্থ করতে হয়, বোঝার কিছু নেই। সেখানে একটা লিস্ট বানানো আছে, একটা সিরিজ বানানো আছে যে কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়। তোমরা যদি গুগল থেকে পারো সেটা দেখতে পারো, বা উঁচু ক্লাসের কোনো বই থেকেও দেখতে পারো যদি পারো। তো জাস্ট একবার সেটা দেখে কিছু বোঝার নেই, একটু মুখস্থ করার আছে। সেই সক্রিয়তা শ্রেণী অনুসারে হাইড্রোজেন আয়নের চেয়ে কপার আয়ন, মানে এই ক্যাটায়নের চেয়ে এই ক্যাটায়নটা বেশি অ্যাক্টিভ, বেশি সক্রিয় হয়। তাহলে ভালো করে মনে রাখবে, আমার বর্তমানে দ্রবণের মধ্যে কী কী বিরাজমান? দ্রবণের মধ্যে দুটো পজিটিভ আয়ন্স মানে ক্যাটায়ন এবং দুটো নেগেটিভ আয়ন্স মানে অ্যানায়ন বর্তমান। তাহলে ক্যাটায়ন যাবে কোথায়? ক্যাথোডে যাবে। কিন্তু এবার কম্পিটিশান হবে, এবার দুজনের মধ্যে কে আগে যাবে, বা কে যাবে না, এই দুজনের মধ্যে কপার বেশি সক্রিয়, তাই কপার ক্যাথোড প্লেটে ছুটে আসবে। ক্যাথোড প্লেটে কী নেওয়া আছে? ক্যাথোড প্লেট হিসাবে নেওয়া আছে কপার, অ্যানোড প্লেট হিসাবেও কপার নেওয়া আছে, কপার দণ্ড নেওয়া আছে। তো ক্যাথোড প্লেটে ছুটে আসবে এবং সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে এই যে বিক্রিয়া আমি দেখিয়েছি, ইলেকট্রন গ্রহণ করে এটা S ফর সলিড, হ্যাঁ, তোমার কপারে
বিজারিত হবে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারিত হওয়া এবং ইলেকট্রন বর্জন করা মানে জারিত হওয়া তোমরা জানো আশা করছি। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন বর্জন মানে জারণ বিক্রিয়া, জানো আশা করছি। তাহলে কি হলো না, এই যে পজিটিভ ক্যাটায়নসগুলো ছিল, ক্যাটায়নসগুলোর মধ্যে H+ আর Cu2+ ছিল, তাদের মধ্যে Cu2+ জয়ী হলো বেশি অ্যাক্টিভ বলে, সে ছুটে গেল ক্যাথোডে এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কপারে পরিণত হলো। এখানে ধাতব কপার লিখলেও চলবে, ধাতব কপার লিখলে এটা ভালো হয়। এবং এটা সলিড, মানে এটা কিন্তু কঠিন বস্তু, ঠিক আছে, কঠিনে পরিণত হলো। এবং এটা কোথায় 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 জমতে থাকবে, এটা এই যে ক্যাথোড প্লেট, সে তো একটা নিজের দণ্ড, সেই দণ্ডের গায়ে এই যে নতুন যে কপারটা উৎপন্ন হলো, ভালো করে শোনো, এই যে ক্যাথোড নিজের যে কপার দণ্ড, তার গায়ে এই যে নতুন কপারটা উৎপন্ন হচ্ছে, এই যে ইলেকট্রন গ্রহণ করে যে কপারটা উৎপন্ন হচ্ছে, সেই কপারগুলো তার গায়ে, সেই দণ্ডের গায়ে জমতে থাকবে, সেই দণ্ডের গায়ে জমতে থাকবে। হয়ে গেল। এবার অ্যানোডের দিকে যাব, মানে এই নেগেটিভ আয়নগুলোর দিকে যাব। নেগেটিভ আয়নগুলো কী হচ্ছে, SO4 2- মানে ক্যাটায়ন, অ্যানায়ন্স, এটাও অ্যানায়ন্স। এবার এই দুটো, এরা দুজন ছুটে যাবে, এরা দুজন কোথায় ছুটে যাবে, এরা দুজন ছুটে যাবে তোমার অ্যানোডের দিকে। অ্যানোডে কী রাখা আছে, অ্যানোডেও কপার প্লেট রাখা আছে, এটা অ্যানোডে ছুটে যাবে। এবং দেখো ভালো করে একটা জিনিস বোঝো, এই ক্যাথোডে কী হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে, কারণ এবার ইলেকট্রন বর্জন হবে, তার মানে অ্যানোডে কিন্তু ইলেকট্রন বর্জন হবে। এটা কিন্তু কমন সেন্স, এইগুলো জানতে হবে, এগুলো মাথায় রাখতে হবে যে ক্যাথোডে যখন ইলেকট্রন গ্রহণ হয়েছে, অ্যানোডে শিওর ইলেকট্রন বর্জন হবে। এবং এরা ছুটে যাবে, এরা দুজন ছুটে যাবে, কোথায় ছুটে যাবে, অ্যানোডে ছুটে যাবে। অ্যানোডে একটা পাত, একটা তড়িৎদ্বার, সেখানে কী রাখা আছে, সেখানে কপারই রাখা আছে, কিন্তু এটা কপার দণ্ড, যেটা কিনা অ্যানোডে রাখা আছে, তার কাছে এরা দুজন ছুটে যাবে গিয়ে ইলেকট্রন বর্জন করার কথা, কিন্তু না, হবে না। ফের আমি বলেছিলাম তড়িৎ সক্রিয়তা একটা শ্রেণী আছে, সেই শ্রেণীটা যদি তোমরা কোনো জায়গা থেকে জোগাড় করতে পারো, তো সেখানে দেখবে যে এই SO4, এই OH- এবং যে অ্যানোডের প্লেট কিনা কপার প্লেট, এই তিনজনের মধ্যে কপার প্লেট বেশি সক্রিয় হয়, কপার অনেক বেশি সক্রিয় হয়। সেজন্য কপার নিজে থেকেই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ পরিণত হবে, মানে এদের ইলেকট্রন ছাড়তে দেবে না, এদের থেকে এ বেশি অ্যাক্টিভ। তাহলে যে অ্যানোডে যে কপার দণ্ড নেওয়া হয়েছিল, সেই কপার দণ্ডটা নিজে থেকে ইলেকট্রন ছেড়ে দেবে, দুটো করে ইলেকট্রন ছাড়বে, এবং সলিড, মানে কপার দণ্ড সলিড দণ্ড ছিল, সেই দণ্ড থেকে Cu2+ আয়ন দ্রবণের মধ্যে চলে আসবে। তাহলে তোমরা হয়তো উপলব্ধি করতে পেরেছো যে একটা দণ্ড ক্রমশ মোটা হচ্ছে আর একটা দণ্ড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে অ্যানোড দণ্ডটা ক্রমশ ক্ষয়ছে কেন, না অ্যানোড দণ্ড তো কপারের দণ্ড, সেই কপারের পাত থেকে কপার যেহেতু বেশি অ্যাক্টিভ, তাই সেই কপার পাতটা প্রতি মুহূর্তে দুটো করে ইলেকট্রন ত্যাগ করছে, এই যে অ্যানোডের বিক্রিয়া, দুটো করে ইলেকট্রন ত্যাগ করছে। এবং সে ক্রমশ, তোমরা চাইলে এই যে +2টা এখানে না লিখে, +2 এখানে না লিখে তোমরা এখানে -2 অ্যারো দিয়ে লিখতে পারতে, তোমরা এরকম লিখতে পারতে, Cu সলিড দুটো ইলেকট্রন ত্যাগ করলো, হয়ে গেল Cu+ অ্যাকোয়াস। তোমরা এরকমও লিখতে পারো, তোমরা এই রিয়াকশানটা এরকমভাবেও লিখতে পারো, কোনো ভুল না, তোমরা রিয়াকশানটা এইভাবেও লিখতে পারো। চলে আসো এখানটায়। তাহলে কী হচ্ছে, তাহলে দেখতে পেলে যে অ্যানোডটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ অ্যানোড যে নিজে কপার দণ্ড, সে নিজে থেকেই দুটো করে ইলেকট্রন ত্যাগ করছে। এবার কেন ত্যাগ করছে আমি আবারও রিপিট করে দিই, কেন ত্যাগ করছে, কারণ অ্যানোডে ছুটে এসেছিলো এরা দুজন, কিন্তু এদের থেকেও কপার পাত সে নিজে বেশি অ্যাক্টিভ, তাই সে নিজে থেকেই দুটো করে ইলেকট্রন ত্যাগ করবে এবং Cu2+ দ্রবণে দান করবে, দ্রবণে এসে যাবে, তাই অটোমেটিক অ্যানোড প্লেটটা ক্ষয়তে থাকবে। সিমিলারলি উল্টো দিকে ক্যাথোড প্লেট, সে নিজে কপার দণ্ড, তার গায়ে আবার সলিড কপার জমতে থাকছে, তাহলে সেই ক্যাথোড প্লেটটা ক্রমশ মোটা হবে, তোমরা এটাও বলতে পারো। আচ্ছা, তাহলে এইভাবে CuSO4 অর্থাৎ কপার সালফেটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়। এবং এর ফলে কি প্রাপ্ত হয়, এর ফলে আমরা প্রাপ্ত হয় ক্যাথোড থেকে আমরা বিশুদ্ধ Cu পাই, ঠিক আছে, বিশুদ্ধ কপার পাই, আর অ্যানোড প্লেটটা ক্রমশ ক্ষয়তে থাকে, ঠিক আছে। এই দুটো সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি। কী পাই বলতে গেলে অ্যাকচুয়ালি কপার পাই। তো আমরা এইভাবে এই যে প্রক্রিয়াটা পড়ালাম, এই প্রক্রিয়ার সাহায্যে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করে আমরা কপার পেতে পারি। এবার একটা কথা বলি, যে কপার দণ্ডটা ক্ষয়ে গেল, অর্থাৎ অ্যানোডের যে কপার দণ্ডটা ক্ষয়ে গেল, সেই কপার দণ্ডটা বিশুদ্ধ হয় না, মানে একদম পারফেক্ট 100% বিশুদ্ধ সেটা হয় না। ভালো করে শোনো, ওই কপার দণ্ডটা একদমই 100% বিশুদ্ধ হয় না। ওই কপার দণ্ডের মধ্যে অন্যান্য ধাতুও লেগে থাকে, মিশে থাকে, মানে খনি থেকে বের করার সময় বিভিন্ন কারণে পুরোপুরি বিশুদ্ধ হয় না, লেগে থাকে।
তো সে ওই দণ্ডের মধ্যে কী কী লেগে থাকে, ওই দণ্ডের মধ্যে লেগে থাকে এইউ মানে সোনা লেগে থাকে। ওই কপার দণ্ড ছিল, ওই কপার দণ্ডের গায়ে সোনা সোনা থাকে, রূপা থাকে, মানে রূপো থাকে বা রূপা থাকে, পিটিমের প্ল্যাটিনাম থাকে। এই সকল মূল্যবান ধাতুগুলো ওই কপার দণ্ডের গায়ে থাকে। এবার যখন ওই কপার দণ্ডটা ক্ষইতে শুরু করে, অর্থাৎ অ্যানোডটা যখন ক্ষইতে শুরু করে, তখন ওই ক্ষইতে কী হয়, ওই এই টুকরো খুবই সূক্ষ্ম পরিমাণে থাকে। তো এই সোনা, রূপা আর প্ল্যাটিনামগুলোও আমাদের দ্রবণে চলে আসে। পরবর্তীকালে যদি দ্রবণটাকে মানে শান্ত করে থিতিয়ে নেওয়া যায়, তো থিতিয়ে নিলে বা যদি ওই যে পুরো দ্রবণটাকে একটা ছাঁকনির সাহায্যে বা কোনো একদম একদম পাতলা একদম কোনো কাপড়ের সাহায্যে যদি ছেঁকে নেওয়া যায়, তো আমরা খুব সূক্ষ্ম ছোটো আমরা সোনা, রূপা বা প্ল্যাটিনাম এই ধাতুগুলো পাবো। একদম সূক্ষ্ম একটা কাদার লেই টাইপের পাবো, যেরকম একটু আটা বা ময়দা গুললে বেশ পাতলা করে গুললে যেমন দেখায়, ওরকম পুরো পাতলা করে একটা লেই মতো পাবো। তো এটাকেই বলা হয় অ্যানোড মাড। মাডের বাংলা হচ্ছে কাদা, ঠিক আছে, কাদা মতো পাবো, এরকম কাদা মতো পাবো একটা। এবং অ্যানোড মাড কেন বলা হচ্ছে, যেহেতু অ্যানোড প্লেটটি ক্ষয়প্রাপ্ত হয়ে এটা পরিবর্তন তৈরি করছে, তাই একে অ্যানোড মাড বলা হয়। আশা করি আমি তোমাদের অ্যানোড মাডটা কি পড়াতে পেরেছি। আর এখান থেকে কী সিদ্ধান্ত পাচ্ছি, অ্যানোডটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোডটা ক্রমশ মোটা হবে, কারণ ওর গায়ে কপারগুলো জমছিল। তবে আমি পুরোটাই এক্সপ্লেন করে দিলাম, পুরো বিক্রিয়াটা এক্সপ্লেন করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা বিশেষ কথা আমি লিখে রেখেছি, CuSO4 এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না, স্বাভাবিক। দেখো দুটো এই যে বিক্রিয়া দেখো, দুটো Cu প্লাস সে Cu প্লাস থেকে সিউতে পরিণত হয়েছিল, সঙ্গে সঙ্গে অ্যানোডে কী হচ্ছে, দুটো Cu প্লাস এই যে ইলেকট্রন বর্জন করে দুটো Cu প্লাস আবার দ্রবণে ফের চলে আসছে। তার মানে দ্রবণে Cu2 প্লাসের গাঢ়ত্ব মানে CuSO4 এর গাঢ়ত্ব, কারণ SO4 2- তো কখনোই কোথাও যায়নি, মানে কোনোভাবে মুক্ত হয়নি। তাহলে কী দেখতে পাচ্ছি না, CuSO4 এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। আশা করছি এই কথাটা বুঝতে পেরেছো যে CuSO4 এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। এই যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ পড়ালাম, সেখানে CuSO4 এর গাঢ়ত্বের কোনো রকম পরিবর্তন হয় না। SO4 তো হবেই না, কারণ SO4 দেখো কোনো দণ্ডে যাচ্ছে না, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ বর্জন কিছুই করছে না, যেমন ছিল তেমন থেকে যাচ্ছে। CuSO4 এর মধ্যে তো SO4টা আছে, SO4 এর কিছুই হচ্ছে না। আর এই সিউর কী হচ্ছিল, এই যে সিউটা হচ্ছে তোমার ক্যাথোড থেকে মুক্ত হচ্ছিল, কিন্তু আবার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, অ্যানোডটা ক্ষয়ে ফের Cu2 প্লাস তৈরি করে দিচ্ছে, যার ফলে আলটিমেট Cu2 প্লাস যে কটা ছিল সে কটায় থেকে যাচ্ছে, আর SO4 2- যে কটা ছিল সে কটায় থেকে যাচ্ছে। সেই জন্য আমরা বলতে পারি যে CuSO4 এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। একটু বেশি এক্সপ্লেন করে দিলাম হয়তো, আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী পড়া ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণের একটা ব্যবহার বলতে পারো। তড়িৎ বিশ্লেষণ যে শিখলে তার একটা ব্যবহার কি, ধাতু নিষ্কাশন। ধাতু কোত্থেকে নিষ্কাশন করা হয়, ধাতু নিষ্কাশন মানে কি, ধাতু নিষ্কাশন মানে হচ্ছে মাটি থেকে খনি থেকে একটা টুকরো উঠে আসবে, সেটা কাদা থাকতে পারে, ময়লা থাকতে পারে, অন্যান্য অনেক রকম ধাতু অধাতু তার সঙ্গে লেগে থাকতে পারে। তো সেই রকম তাকে বলে আকরিক বলা হয়, তাকে ভালো কথা বলে আকরিক। যেটা খনি থেকে আমরা তুলে আনি তাকে বলে আকরিক। তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুদ্ধ করে আমরা শুদ্ধ ধাতুটা পাই। যেরকম এখানে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পড়ানো হয়েছে, ধাতু নিষ্কাশনের মধ্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পড়ানো হয়েছে। অর্থাৎ খনি থেকে অ্যালুমিনিয়ামের যে আকরিকটা হয়, অনেক আকরিক আছে, আমরা এখানে অ্যালুমিনা বলে একটা আকরিক পাওয়া যায়। তাহলে অ্যালুমিনা কি না, অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর একটা আকরিক। যখন আমরা খনি থেকে মানে মাটি খুঁড়ে আমরা অ্যালুমিনাটা বের করে আনি, সেই অ্যালুমিনাকে বিভিন্নভাবে বিশুদ্ধ করে, বিভিন্নভাবে শোধন করে, পিউরিফাই করে আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাই। এবং সেই বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পেতে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করে থাকি, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করে থাকি অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য। তাহলে আমাদের কি প্রয়োজন, আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অবশ্যই অ্যালুমিনার প্রয়োজন, কারণ অ্যালুমিনার মধ্যেই এই যে অ্যালুমিনিয়ামটা আছে, এই অ্যালুমিনিয়ামটাকে আমাদেরকে শুদ্ধ করে বের করে আনতে হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে এর সঙ্গে 60% ক্রায়োলাইট, দেখো এটা সংকেত দেওয়া আছে, একটু মুখস্থ রেখো, এটা বোঝানোর কিছু নেই, মনে রাখতে হবে। আর ফ্লুওস্পার বানানটা হয়তো ভুল থাকতে পারে, তোমরা ঠিক করে নিও। ফ্লুওস্পার মেশানো হয় CaF2।
তো এই দুটো মেশানো হয় এবং দেখো 900 থেকে 950 মতো উচ্চতায় রাখা হয়। এই যে এগুলো হচ্ছে এই ঘটনাটার কন্ডিশান, মানে ধাতু নিষ্কাশন করতে গেলে, অর্থাৎ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম বের করতে গেলে, নিষ্কাশন করতে গেলে এই অ্যালুমিনিয়াম তো লাগবেই, তার সঙ্গে এত টেম্পারেচার লাগবে এবং এই এত পার্সেন্ট এটা ক্রায়োলাইট এবং 20% ফ্লোরোস্পার যুক্ত থাকতে হবে। এখন একটা প্রশ্ন তোমাদের মনে আসবে যে স্যার অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম বের করবো, দ্যাটস ফাইন, বাট তার সঙ্গে কেন এই ক্রায়োলাইট যুক্ত করতে যাব, কেন ফ্লোরোস্পার যুক্ত করতে যাব, এই যুক্ত করার কী কারণ? তো এই কারণটা তোমরা একটু বাড়িতে ভেবো, একটু অন্যান্য কোনো বইয়ে যদি পাও তো তোমরা ভেবো, আমি না পেলে আমি পরের দিন বলে দেবো, এটা আজকে এক্ষুনি বলছি না, কারণ বললে ডিসকাশনটা বড় হয়ে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম থেকে আমরা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম বের করব, কিছু কারণ আছে, সেই কারণের জন্য অ্যালুমিনিয়ার সঙ্গে আমরা ক্রায়োলাইট ইউজ করি, ফ্লোরোস্পার ইউজ করি এবং এই সমস্তটাই গলিত অবস্থায় থাকে, এটা তড়িৎ বিলুপ্ত পদার্থের কাজটা করে। এবার অবশ্যই আমাদের দরকার ক্যাথোড ও অ্যানোড। এই ক্যাথোড ও অ্যানোডের জন্য একটা আয়তাকার ট্রাঙ্ক বলতে পারো বা বাক্স বলতে পারো, এটা আয়তাকার ট্রাঙ্ক বা বাক্স নেওয়া হয়, যেটা কিনা স্টিলের তৈরি হয়। তাই স্টিলের তৈরি একটা বাক্স মতো নেওয়া হয়। সেই বাক্সের ভিতরে যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালের গায়ে কি না পুরু গ্রাফাইট বা গ্যাস কার্বন, নামগুলো মনে রেখো, এতে এক ধরনের পদার্থ, পুরু গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে। তাহলে ভালো করে ব্যাপারটা বোঝো। একটা ট্রাঙ্ক নেওয়া হয়, মানে একটা আয়তাকার একটা বক্স টাইপের নেওয়া হয়। বক্সে এরকম তলায় থাকবে, এটা স্টিলের বক্স, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, স্টিলের বক্স নেওয়া হয়। এই স্টিলের বক্সের ভিতরের যে গাটা, সেই গাটার মধ্যে কী থাকে না পুরো গ্রাফাইট বা গ্যাস কার্বনের একটা লেভেল, একটা আস্তরণ দেওয়া থাকে। এবার এটা হয়ে গেল আমাদের ক্যাথোড। ঠিক আছে, এই যে স্টিলের বক্সটা, যে ওই বক্সের মধ্যেই কিন্তু এই অ্যালুমিনিয়ার এই যে মিশ্রণটা রাখবো, এই ফ্লোরোস্পার আর ক্রায়োলাইট যুক্ত মিশ্রণটা এই স্টিলের বক্সের মধ্যেই রাখা হবে, আয়তাকার ট্রাঙ্কের মধ্যে রাখা হবে এবং পুরো ট্রাঙ্কের গাটা, মানে পুরো আয়তাকার বক্সটা, সেটা ক্যাথোড হিসাবে এখানে কাজ করবে। এবার অ্যানোড পড়বো। সেই অ্যানোড কী হবে না, অ্যানোড হিসাবে কী নেওয়া হয় দেখে নাও একটু। অ্যানোড হিসাবে নেওয়া হয় দেখো একটু। অ্যানোড হিসাবে নেওয়া হচ্ছে ওই যে বক্সে আছে, ওই বক্সের মধ্যে না এরকমভাবে কিছু কপার দণ্ড থাকবে, এইভাবে রাখা থাকবে ওই বক্সের উপর দিকে। এইভাবে কিছু কপার দণ্ড রাখা থাকবে এবং এখান থেকে এইভাবে ঝুলবে, নিচের দিকে ঝুলবে। কী ঝুলবে না তোমার গ্রাফাইট দণ্ড ঝুলবে। এই গ্রাফাইট দণ্ডগুলো ওই তড়িৎ বিশ্লেষের মধ্যে, মানে এই যে দ্রবণটা আছে অ্যালুমিনিয়ার সঙ্গে এইগুলো মেশানো যে দ্রবণটা আছে, ওই দ্রবণের মধ্যে আংশিক ডুবে থাকবে, ফুললি ডুবে থাকবে না, আংশিক ডুবে থাকবে। তো আমাদের কিন্তু মেনলি লাগবে অ্যালুমিনা। ভালো করে শোনো, অ্যালুমিনা অর্থাৎ Al2O3 থেকে আমরা অ্যালুমিনিয়াম মানে Alটা নির্ণয় করছি, মানে বের করে আনছি, নিষ্কাশন করছি। এইগুলো দিতে হয়, কিছু কারণ আছে। আর যে তাহলে এখানে ভোল্টমিটারটা কেমন, যদি প্রশ্ন করি যে ভোল্টমিটার যন্ত্রটা কেমন, তোমরা উত্তর দেবে ভোল্টমিটার যন্ত্র হলো স্টিলের তৈরি আয়তাকার ট্রাঙ্ক। এটা আমি একবার লিখতে ভুলে গিয়েছি। তো এই অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে ভোল্টমিটার ইউজ করা হয় সেটি কেমন, উত্তর দেবে যে স্টিলের তৈরি আয়তাকার ট্রাঙ্ক। ঠিক আছে, এবং সেই ট্রাঙ্কের ভিতরের গাটা তোমার পুরো গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে এবং পুরো ট্রাঙ্কটাই ক্যাথোড হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, আর অ্যানোড হিসাবে বললাম কপার দণ্ডগুলো থাকে, অনুভূমিকভাবে থাকে, সেখান থেকে কিছু গ্রাফাইট দণ্ড ঝোলে, সেই গ্রাফাইট দণ্ডগুলো ওই তোমার তড়িৎ বিশ্লেষের মধ্যে আংশিকভাবে ডুবে থাকে। এবার দেখে নিই রিয়াকশানসগুলো। তো আমাদের মেন জিনিসটা কিন্তু এইটাই। তো এইটা কীভাবে ভাঙে দেখবো, সেখান থেকে অ্যালুমিনিয়াম তৈরি করতে হবে। তো এটা খুব কঠিন না, এই শুরুর দিকেরটা একটু মনে রাখতে হবে, কিন্তু বিক্রিয়া কঠিন না। Al2O3, এই Al2O3 দুটো খণ্ডে ভাঙবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে, এখানে লিকুইড লেখা উচিত, কারণ এটা গলিত মিশ্রণ, লিকুইড ফর্মে আছে। ঠিক আছে, সেখান থেকে Al3+ এটা এই লিকুইডের মধ্যে চলে আসবে এবং এটা O3- তিনটে তৈরি হবে, 2 এটা মনে রাখবে। এই Al2O3 ভেঙে 2 অণু অ্যালুমিনিয়াম এটা ক্যাটায়ন আর 3 অণু এটা অ্যানায়ন তৈরি করবে। আর লিকুইড কেন লেখা, কারণ এটা লিকুইড। আর সেখানে অ্যাকোয়াস লেখা নেই কেন, কারণ এগুলো জলে গোলা নয়,
এগুলো গলিত অবস্থায় পাওয়া যায়, গলিত অবস্থায় রেখে কাজ করা হচ্ছে, জলে গোলা হয়নি, ঠিক আছে। তো ক্যাথোডে কী যাবে, ক্যাথোডে কী হয় ফের মনে করো, ক্যাথোডে তোমার যায় ক্যাটায়ন। তো ক্যাটায়ন মানে এই যে এইটা, এই যে Al3+ 2Nu, এটা যাবে ক্যাটায়নে, ক্যাথোডে যাবে। ক্যাথোডেকে কী করবে, 3 দুগুণী 6, দেখো 3 দুগুণী 6, একজনের 3টে ইলেকট্রন, 3টে ইলেকট্রন লাগবে, আর দুজনের 6টা ইলেকট্রন লাগবে। তা 6টা ইলেকট্রন কোত্থেকে গ্রহণ করবে, ক্যাথোড থেকে গ্রহণ করবে। তো ক্যাথোড থেকে গ্রহণ করবে, গ্রহণ করে 2 অণু অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। 2 অণু অ্যালুমিনিয়াম, এটা কি ধাতু, কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এবং অ্যানোডে কী হবে, অ্যানোডে কী হবে, এই যে অ্যানোড মানে অ্যানায়নটা অ্যানোডে যাবে, এবং সেখানে এই যে এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন 3 দুগুণী 6, 6টা ইলেকট্রন সে ত্যাগ করবে, ত্যাগ করে 3টে অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। এটাকে জাইমানও বলা হয়, জাইমান অক্সিজেন পরমাণু বলা হয়। তো 3টে জাইমান অক্সিজেন পরমাণু, মানে সদ্যজাত যে পরমাণু তাকে বলা হয় জাইমান অক্সিজেন পরমাণু। এবং উঁচু ক্লাসে আরও ভালোভাবে পড়বে, জাইমান অক্সিজেন পরমাণু যে কোনো অক্সিজেন অণুর থেকে বেশি অ্যাক্টিভ হয়, মনে রাখবে। জাইমান মানে সক্রিয়, জাস্ট উৎপন্ন যে পরমাণু তাদেরকে বলে জাইমান অক্সিজেন পরমাণু। জাইমান অক্সিজেন পরমাণুগুলো সাধারণ অক্সিজেনের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়। যাই হোক, এটা এই টপিকের ব্যাপার না, একটু মনে রেখো, কথাটা এক্সট্রা বললাম। তো এই 3 অণু, আরও 3 অণু, মানে আবার তো তৈরি হচ্ছে, প্রসেস তো কন্টিনিউ চলছে। তো আরও 3 অণু, তারা দুটো 3 অণু জাইমান অক্সিজেন মিলে একটা 3টে তোমার অক্সিজেন অণু তৈরি করবে, যেখানে গ্যাস, যেখানে উপরের দিকে উঠে যাবে, গ্যাস ফর্মে উপরের দিকে উঠে যাবে। মানে স্টিলের যে আয়তাকার ট্রাঙ্কের উপর দিকে উঠে যাবে, এবার কোনো ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। আমার কিসের প্রয়োজন ছিল, আমার প্রয়োজন ছিল অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম তৈরি করা। সেই অ্যালুমিনিয়াম কি ক্যাথোডে উৎপন্ন হচ্ছে, এবং ক্যাথোড যে পাত, অর্থাৎ ক্যাথোড পার্ট কোনটা, ক্যাথোড হচ্ছে তোমার পাত নেই এখানে, পুরো ট্রাঙ্কটা এখানে ক্যাথোড, অর্থাৎ পুরো ট্রাঙ্কের ভিতরের গাতে, ট্রাঙ্কের পুরো ভিতরের গাগুলোতে এই অ্যালুমিনিয়ামগুলো লেগে থাকবে, ঠিক আছে। পরে সেখান থেকে সংগ্রহ করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করে অ্যালুমিনা, যেটা কিনা আকরিক, সেটা থেকে অ্যালুমিনিয়াম, যেটা কিনা ধাতু, নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্য নিয়ে। আবারও বলি, এক্ষেত্রে কী ইউজ করা হয়েছে, এক্ষেত্রে ডিসি কারেন্ট ইউজ করা হয়েছে, কোনোটাই এসি ইউজ করা হয় না। এবার তোমাদের বাড়িতে একটা পড়ে দিচ্ছি, কপার পরিশোধন, মানে কপার যে দণ্ড হয়, সেই কপার দণ্ডের সঙ্গে কিছু অবিশুদ্ধ লেগে থাকে, যেমন প্লাটিনাম, যেমন গোল্ড, যেমন সিলভার লেগে থাকে। মানে মানে গোল্ড মানে সোনা, এবং সিলভার মানে হচ্ছে রূপা, এগুলো লেগে থাকে। তো সেই কারণে কপারটা অবিশুদ্ধ হয়। এই অবিশুদ্ধ কপার দণ্ড থেকে বিশুদ্ধ কপারটা বের করে নেওয়ার জন্য এই কপার পরিশোধন বলে একটা প্রক্রিয়া আছে, সেটা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে করা হয়। সেটা আমি পড়াচ্ছি না, কারণ আমি কপার সম্বন্ধে অলরেডি আইডিয়া দিয়েছি। তো এই কনসেপ্টটা কিছুটা ওখানে আছে, তাই তোমরা ওটা নিজেরা করবে, এটা নিজেদের বাড়ির কাজ দিলাম। তাহলে বাড়িতে কি একটা পড়া দিচ্ছি, পড়াটা কি না একবার দেখে নিতে হবে, দেখে ভালো করে বুঝতে হবে, না বুঝতে হলে আমাকে জানাতে হবে। সেটা হচ্ছে কপারের পরিশোধন করা যায় তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। এটা আমি পড়াচ্ছি না কেন, সেটা কারণটাও বলেছি। এই হয়ে গেল তড়িৎ বিশ্লেষণ। এবার তড়িৎ বিশ্লেষণের তাহলে কী ব্যবহার পেলে, তড়িৎ বিশ্লেষণের প্রথম ব্যবহার পেলে ধাতু নিষ্কাশন, অর্থাৎ আকরিক থেকে ধাতু বের করা, ধাতুটা নিষ্কাশন করা। আর একটা কী ব্যবহার পেলে, কপার পরিশোধন, মানে কোনো ধাতু তাতে অশুদ্ধি মিশিয়ে আছে, এই অশুদ্ধিকে একটা সাইডে করে দিতে হবে, এবং বিশুদ্ধ ধাতুটাকে একটা সাইডে করে দিতে হবে। তো কোনো ধাতু পরিশোধন করা শিখলে কার সাহায্যে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। এবার আমরা লাস্ট টপিকের দিকে চলে এসেছি। লাস্ট টপিক হচ্ছে আমাদের তড়িৎ লেপন। তড়িৎ লেপন, এটাও তড়িৎ বিশ্লেষণের সাহায্যে করা হয়, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তড়িৎ লেপন করা হয়। বাট তড়িৎ লেপনটা কি একটু জেনে নেবো। তড়িৎ লেপন হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, যেখানে কোনো নিকৃষ্ট মানের ধাতু নেওয়া হয়। নিকৃষ্ট মানের ধাতু বলতে, যে ধাতুটা ধরো খুব পাতলা, যে ধাতুটা ধরে খুব পুরনো হয়ে গিয়েছে, যার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, তো এরকম কোনো ধাতুকে নেওয়া হয়। সেই ধাতুর উপর কী করা হয়, একটা ভালো মানের ধাতু, যে ভালো মানের ধাতু মানে কেমন ধাতু, যে ধাতুটা অনেকটা বেশ শক্তপোক্ত হবে, যে ধাতুটা সহজে জং লাগে না, বা অন্য কোনো গ্যাস বা অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয় না, এরকম একটা ভালো ধাতু নেওয়া হবে। তাহলে কি বললাম, নিকৃষ্ট মানের কোনো ধাতুর বা কোনো বস্তুর উপর একটা উৎকৃষ্ট মানের কোনো ধাতুর প্রলেপ তড়িৎ বিশ্লেষণের দ্বারা লাগিয়ে দেওয়া যে পদ্ধতি, তাকে বলা হয় তড়িৎ লেপন। আমি জাস্ট একবার নিজের মতো করে বলে দিলাম, তোমাদের সবার কাছে বই আছে, সেই বই থেকে তোমরা একবার তড়িৎ লেপনের সংজ্ঞাটা একবারের জন্য হলেও ভালো করে পড়ে নিও। তো উদ্দেশ্য কী কারণে করা হয়,
না অবশ্যই আমি এক্ষুনি বলেছি স্থায়িত্ব দেওয়ার জন্য। নিকৃষ্ট মানের মানে কি, হয়তো খুব পাতলা বা কোনোভাবে রাস্ট পড়েছে, মানে জং লেগেছে, মানে মরিচা পড়েছে, মরচে পড়েছে কোনো কারণে, তো তখন ওই নিকৃষ্ট মানের ধাতুকে পরিবেশের হাত থেকে বাঁচানোর জন্য, অর্থাৎ স্টেবিলিটি দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য, দীর্ঘদিন যাতে ওটা থাকে, নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমরা তড়িৎ লেপনটা করি। আর একটা হয় সৌন্দর্যায়নের জন্য। ধরো মেটালটা খুব ধরো বস্তুটা খুব ডাল দেখতে, বাট ওর উপর যদি স্টিলের বা রূপার কোনো চকচকে একটা প্রলেপ দেওয়া যায়, একটা চকচকে একটা আস্তরণ দেওয়া যায়, তাহলে দেখতে সুন্দর হবে মনে করো। তো দেখতে সুন্দর করার জন্য তড়িৎ লেপন করা হয় বলতে পারো, এবং স্টেবিলিটি পরিবেশের হাত থেকে বাঁচানোর জন্য তড়িৎ লেপন করা হয় বলতে পারো। আমি তড়িৎ লেপনের উদ্দেশ্য বলে দিলাম, তড়িৎ লেপনের সংজ্ঞাটা নিজের মতো করে বললাম। এবার তড়িৎ লেপন করতে গেলে তো তড়িৎ বিশ্লেষণ করতে হবে, আর তড়িৎ বিশ্লেষণের কিন্তু তিনটে আবশ্যিক জিনিস আছে। একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা অবশ্যই দরকার। একটা হবে ক্যাথোড পাথ অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বার, একটা হবে অ্যানোড তড়িৎদ্বার। আমি আরেকবার মনে করে দিই, ক্যাথোডে যাবে ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ আয়নগুলো ক্যাথোডে যাবে, এবং ক্যাথোডে গিয়ে তারা কী করে, সবসময় ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া হয়, খাতায় কোথাও লিখে রাখো। এবং অ্যানোডে সবসময় অ্যানায়নগুলো যাবে। অ্যানায়নগুলো মানে হচ্ছে যারা নেগেটিভ আয়ন্স, যাদের ইলেকট্রন অলরেডি এক্সট্রা আছে, তারা অ্যানোডে যাবে, এবং অ্যানোডে গিয়ে তারা ইলেকট্রন বর্জন করবে এবং মুক্ত ইলেকট্রনে, মুক্ত মানে ফ্রি মলিকুলে পরিণত হবে। তো অ্যানোডে সবসময় কী হয়, অ্যানোডে সবসময় ইলেকট্রন বর্জন করা হয়। তো এই ইলেকট্রন বর্জন করাকে ভালো কথায় বলা হয় জারণ বিক্রিয়া। তাই দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হয় সবসময় বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে সবসময় হয় জারণ বিক্রিয়া। তো এই কারণে এখানে একটা প্রশ্ন আছে যে তড়িৎ বিশ্লেষণকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়, এক্সপ্লেন করো। আমি এইটা বাড়িতে করতে দেবো ভেবেছিলাম, কিন্তু আমি এই উত্তরটা এক্ষুনি বলে দিলাম। যাই হোক, তড়িৎ লেপন পড়াচ্ছিলাম, লাস্ট পড়া আমাদের তড়িৎ লেপন পড়া। তড়িৎ লেপন করতে গেলে তিনটে জিনিস অবশ্যই লাগবে। এক, ক্যাথোড। সেখানে কি রাখা হয়, ক্যাথোড যে পাতটা হবে, সেই ক্যাথোড পাত হিসাবে ব্যবহার করা হয় নিকৃষ্ট মানের বস্তুকে, অর্থাৎ যে বস্তুটার উপর তুমি ভালো বস্তুর একটা প্রলেপ দেবে, একটা দামি বস্তু, একটা উৎকৃষ্ট মানের বস্তুর প্রলেপ দেবে, সেই নিকৃষ্ট মানের বস্তু যার উপর দেবে যার উপর প্রলেপটা তুমি লাগাবে, মানে তো দেয়ালে রং করবে, তাহলে দেয়ালকে, আমি এটা বোঝানোর জন্য বলছি, কেউ দেয়াল দিয়ে পূর্ণতা বলে, ঠিক আছে, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় নিকৃষ্ট মানের কোনো বস্তুকে ব্যবহার করা হয় যার উপর প্রলেপ দেওয়া হবে। অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় উৎকৃষ্ট মানের বা খুব ভালো মানের যে বস্তু বা দামি বস্তু বা চকচকে বস্তু, যার প্রলেপটা দেওয়া হবে, যার প্রলেপটা অন্য একটা বস্তুর উপর দেওয়া হবে, যে বস্তুর প্রলেপ দেওয়া হবে তাকে নেওয়া হয় অ্যানোড হিসাবে। এবার তড়িৎ বিশ্লেষ্য কোনটা, না এই যে অ্যানোড হিসাবে যেটা নিয়েছিলাম, অ্যানোড হিসাবে একটা খুব ভালো মানের বস্তুকে নিয়েছিলাম, যেটা চকচকে হতে পারে, যেটা খুব স্টেবল হতে পারে, মানে ভঙ্গুর না, শক্তপোক্ত, জং সহজে লাগে না, সেই এমন বস্তুকে নিয়েছিলাম অ্যানোডে। সেই অ্যানোডের যে বস্তু নিয়েছি সেই বস্তুটার কোনো লবণ নিতে হবে, সেই লবণের জলীয় দ্রবণ ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা বোঝাতে পেরেছি আশা করি, যে অ্যানোডে যে ধাতু ব্যবহার করা হয়েছিল ভালো ধাতু, সেই ভালো ধাতুর কোনো লবণের জলীয় দ্রবণ নেওয়া হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে। তাই এইভাবে তড়িৎ লেপন করতে হয়। এবার তোমাদের কিছু মনে রাখতে হবে, আমি পরের দিন একটা টেবিল পাঠিয়ে দেবো, সেখানে অনেক রকমের প্লেটিং আছে, যা তড়িৎ লেপনকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বলা হয় ইংলিশে, যেন গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, অর্থাৎ কোনো বস্তুর উপর গোল্ডের প্রলেপ লাগাতে হবে। তো এই গোল্ড প্লেটিং তোমাদের বইতে আছে, একটু পড়ে নিও। ক্যাথোড হিসাবে কী, অ্যানোড হিসাবে কী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী, বিক্রিয়াগুলো উল্লেখ করো, ক্যাথোডে কী কিরম বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে কে যাচ্ছে সে কী করছে, অ্যানোডে কে যাচ্ছে সে কী করছে। তো এগুলো তোমরা একটু পড়ে নেবে। সে গোল্ড প্লেটিং পড়বে আর সিলভার প্লেটিং পড়বে, আশা করি বোঝাতে পেরেছি। এবং এই কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ভাববে, খোঁজার চেষ্টা করবে, অ্যানোড মাঠ কী, এর গুরুত্ব কী, এটা খোঁজার চেষ্টা করবে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়ামের সঙ্গে আমি একটু আগে বলেছিলাম ক্রায়োলাইট ও ফ্লুরোস্পার যুক্ত করা হয়, এটা 60%, এটা 20%। কেন যুক্ত করা হয় এই তোমার অ্যালুমিনিয়ামের সঙ্গে, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষণ অ্যাকচুয়ালি একটা জারণ বিজারণ বিক্রিয়া, সেটা কী করে আমাকে বোঝাতে হবে, যে তড়িৎ বিশ্লেষণ অ্যাকচুয়ালি জারণ হয় আর বিজারণ হয়, দুটো একই সঙ্গে হয় এমন একটা বিক্রিয়া। তো আর Na+ ও Na, এদের মধ্যে কোনটি স্টেবল, কোনটি বেশি স্থায়ী, এটা হবে উত্তর Na+।
এবার কেন সেটা তোমরা ভাববে। এনএ প্লাস ও এন এর মধ্যে কোনটি বেশি স্টেবল, সেটা হচ্ছে প্রশ্ন, উত্তর হবে এনএ বেশি স্টেবল। কেন সেটা ভাববে। তো এই প্রশ্নগুলো ভাববে, এটা একটা হোমওয়ার্ক দিলাম, এই দুটো লেখা নেই এখানে, বই থেকে খুঁজে নিয়ে একটু করে নিও। আর এই একটা হোমওয়ার্ক দিয়েছি তোমার, কোথায় গেল বেশ, এই একটা হোমওয়ার্ক দিয়েছি, কপারের পরিশোধন একটা হোমওয়ার্ক দিয়েছি, আর কিছু হোমওয়ার্ক নেই। আমি ক্লাসটা এখানে এন্ড করছি। তোমাদের কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, এবং তোমাদের জরুরি কমেন্ট খুব দরকার, সেটা সবসময় করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাস এখানে এন্ড করলাম।